প্রস্তাবিত সংস্কার দ্রুত শেষ করে ডিসেম্বরের আগে নির্বাচন দেওয়া সম্ভব বললেন তারেক রহমান। দ্রুতই দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আশা বেগম জিয়ার। কম বেশি সকল বিষয় অধিকাংশ দলগুলোর মধ্যে একমত রয়েছে, ডিসেম্বরের আগেও নির্বাচন করা সম্ভব। খুব শীঘ্রই আমরা বাংলাদেশকে গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠিত দেখতে পাব। শুধু একটি দল ডিসেম্বরে ভোট চায়, ভালোভাবে সংস্কারে লাগবে আরো 6 মাস। জাপানে প্রধান উপদেষ্টা। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি এবং আমি ইয়াসমিন অনন্যা। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। দক্ষিণের মেয়রের শপথ ইস্যুতে সিদ্ধান্ত নেবে ইসি। লিভ টু আপিল নিষ্পত্তি, রায়ের কপি হাতে পেয়ে করণীয় ঠিক করবে কমিশন। দায়িত্ব না পেলে আন্দোলনের হুঁশিয়ারি ইশরাকের। মেজর সিনহা হত্যা মামলার ডেথ রেফারেন্স ও আপিল শুনানি শেষ। ওসি প্রদীপ ও লিয়াকতের ফাঁসি বহাল চাইলেন অ্যাটর্নি জেনারেল। 2 জুন রায় দেবেন উচ্চ আদালত। সমুদ্রে এখন 3 নম্বর সতর্ক সংকেত, কেউ হাঁটু পানি নিচে যাবে না। গভীর নিম্নচাপের প্রভাবে রাজধানী সহ সারা দেশে থেমে থেমে বৃষ্টি থাকতে পারে কাল পর্যন্ত। 4 সমুদ্র বন্দরের সতর্কতা, উপকূলীয় 16 জেলায় জলোচ্ছ্বাসের আশঙ্কা। এবং বিসিবি সভাপতির পদ নিয়ে নাটকীয়তা, পরিবর্তন চান উপদেষ্টা। পদত্যাগে না ফারুকের 8 পরিচালকের অনাস্থার চিঠি এনএসসিতে। বুলবুলকে প্রেসিডেন্ট করার প্রক্রিয়ায় জটিলতা। প্রস্তাবিত সংস্কার দ্রুত শেষ করে ডিসেম্বরের আগেই নির্বাচন দেওয়া সম্ভব বলে মনে করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সন্ধ্যায় রাজধানীর রমনার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট মিলনায়তনে জিয়াউর রহমানের 44তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিএনপির আলোচনা সভায় তিনি কথা বলেন। জনগণের আকাঙ্ক্ষাকে ধারণ করে একটি সুষ্ঠু নির্বাচন উপহার দিয়ে গণতন্ত্রকে বিজয়ী করার আহ্বান জানান তারেক রহমান। আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তিনি বলেন, গণতন্ত্রের নিরবিচ্ছিন্ন যাত্রা আজও বাধাগ্রস্ত হচ্ছে। দ্রুতই দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হবে বলে আশা প্রকাশ করেন বেগম জিয়া। আমরা বাংলাদেশকে গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠিত দেখতে পাব। এই শহীদ জিয়ার শাহাদাত বার্ষিকীতে আমাদের অঙ্গীকার। এই লক্ষ্যে সুশৃঙ্খলভাবে এগিয়ে চলার জন্য আমি বিএনপির সকল পর্যায়ের নেতা কর্মী ও দেশবাসীর প্রতি আহ্বান জানাচ্ছি। দেশের জনগণ সরাসরি নিজেদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে একটি জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠিত করতে প্রস্তুত, কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার মনে হয় জনগণের আকাঙ্ক্ষা উপলব্ধি করতে ব্যর্থ হচ্ছে। সুনির্দিষ্ট দিনক্ষণ দিয়ে জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করুন। এখানে অন্তর্বর্তীকালীন সরকারের জয় বা পরাজয়ের কোনো কিছুই নেই, বরং স্বাধীনতা প্রিয় জনগণকে একটি সুষ্ঠু নির্বাচন উপহার দিয়ে গণতন্ত্রকে বিজয়ী করুন। শুধু একটি দল ডিসেম্বরে নির্বাচন চায়, ভালোভাবে সংস্কারে লাগবে আরও 6 মাস। জাপানে নিক্কেই ফোরামের উদ্বোধনী দিনে একথা বলেছেন প্রধান উপদেষ্টা। বিচার, সংস্কার ও নির্বাচন এই 3টি অন্তর্বর্তী সরকারের প্রধান কাজ বলে এ সময় উল্লেখ করেন তিনি। অভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলায় এশিয়ার দেশগুলোকে একসঙ্গে কাজ করারও আহ্বান জানিয়েছেন তিনি। টোকিও থেকে এ বিষয়ে বিস্তারিত জানাচ্ছেন নাজমুস সালেহী। জাপানের টোকিওতে নিক্কেই ফোরামের 30তম আসরের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। প্রথম সেশনে স্থানীয় সময় সকাল 9টার দিকে অসহিষ্ণু বিশ্বে এশিয়ার চ্যালেঞ্জ শিরোনামে বক্তব্য দেন প্রধান উপদেষ্টা। বক্তব্যে বাংলাদেশের জুলাই অভ্যুত্থান, রোহিঙ্গা সমস্যা সহ নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন তুলে ধরেন। সহযোগিতা চান জাপান সহ এশিয়ার দেশগুলোর। matters more than ever, and I hope for continued peace, stability,
and for existence in South Asia and beyond. লিখিত বক্তব্য শেষে একই মঞ্চে প্রশ্ন উত্তর পর্বে বাংলাদেশ বিষয়ে খোলামেলা কথা বলেন ডক্টর ইউনূস। বলেন, সবাই নয়, একটি মাত্র রাজনৈতিক দলই ডিসেম্বরে নির্বাচন দাবি করছে। এশিয়ার সমস্যা সম্ভাবনা নিক্কেই ফোরামের আলোচ্য বিষয় হলেও ডক্টর মোহাম্মদ ইউনূসের সেশনটি হয়ে ওঠে বাংলাদেশময়। এখানে তিনি জানিয়েছেন, বিচার, সংস্কার এবং নির্বাচন এই তিনটি অন্তর্বর্তী সরকারের প্রধান কাজ। ডক্টর মোহাম্মদ ইউনূস এখানেও তার প্রতিশ্রুতির পুনর্ব্যক্ত করে জানিয়েছেন, চলতি বছর ডিসেম্বর অথবা আগামী বছর জুনের মধ্যেই নির্বাচন করতে তার সরকার প্রতিশ্রুতিবদ্ধ। একই সঙ্গে নিক্কেই ফোরামে জাপান সরকারের কাছে বাংলাদেশের অর্থনৈতিক পুনর্গঠনে সহযোগিতা চেয়েছেন তিনি। নাজমুস সালেহী, সময় সংবাদ, টোকিও, জাপান। ইশরাক হোসেনের মেয়রের শপথ ইস্যুতে বল এখন নির্বাচন কমিশনের কোর্টে। এ বিষয়ে লিভ টু আপিল নিষ্পত্তি করেছেন আপিল বিভাগ। সাংবিধানিক প্রতিষ্ঠান হয়েও মন্ত্রণালয়ের কাছে ইসির মতামত চাওয়া উদ্বেগজনক বলে মন্তব্য করেছেন আপিল বিভাগ। গত কয়েক সপ্তাহ ধরে আলোচনায় ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের শপথ ইস্যু। শুধু আদালত নয়, রাজনীতিতেও চলতে থাকে কথার লড়াই। অথচ গেজেট প্রকাশ করেই দায় এড়িয়েছে নির্বাচন কমিশন। বৃহস্পতিবার ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের মেয়র ইস্যুতে কাঠগড়ায় দাঁড় করানো হয় নির্বাচন কমিশনকে। প্রশ্নবাণে জর্জরিত হন ইসির আইনজীবী। সর্বোচ্চ আদালত বলেন, এই মামলাটি ছিল সংস্থাটির অগ্নি পরীক্ষা। এই পরীক্ষায় ব্যর্থ হলে আগামী জাতীয় নির্বাচন কিভাবে করবেন সেই প্রশ্ন ওঠে। ইশরাকের মেয়রের মামলায় ইসির ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন আপিল বিভাগ। স্বাধীন সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার থাকলেও ইসি কেন শপথের বিষয়ে আইন মন্ত্রণালয়ের মতামত চাইল তা নিয়েও প্রশ্ন তোলা হয়। পরে ইশরাকের শপথ নিয়ে করা লিভ টু আপিল নিষ্পত্তি করেন সর্বোচ্চ আদালত। আইনজীবীরা বলছেন, এখন সাংবিধানিকভাবে ইশরাকের শপথের বিষয়ে সিদ্ধান্ত নিতে পারবে ইসি। ইলেকশন কমিশনের সাংবিধানিক দায়িত্ব পালনের ক্ষেত্রে অন্যের মুখাপেক্ষি হওয়ার প্রয়োজন ছিল না, প্রয়োজন নাই। সেই ইলেকশন কমিশন যে গেজেট করেছেন এটা ইলিগাল করেছেন, এই মর্মে কোনো সিদ্ধান্ত আপিল বিভাগ থেকে প্রকাশ্যে আসেন নাই। ইশরাকের শপথ ঠেকানোর জন্য বহু চেষ্টা করেছিল, সেটা পুরোপুরি ব্যর্থ হয়েছে। নির্বাচন কমিশন এখন যদি আবার সিদ্ধান্ত নেবে, সিদ্ধান্তের আলোকে সরকার শপথ দিতে বাধ্য। তবে রিটকারীর আইনজীবী বলছেন, ইসির এখন উচিত নির্বাচনী ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে আপিল করা। মেয়াদ শেষ হয়ে যাওয়ায় এখন আর শপথের কোনো সুযোগ নেই বলেও মনে করেন তিনি। আদালত জিজ্ঞেস করেছেন, এটা তো আমাদের একটা লিটমাস কেস, আপনারা সেই লিটমাস কেসে ব্যর্থ হচ্ছেন, তাহলে জাতির কাছে কি মেসেজ যাবে? আগামী নির্বাচন আপনারা কিভাবে করবেন? আপনারা কনস্টিটিউশনাল দায়িত্ব পালন করতে ব্যর্থ হয়েছেন। এ মামলায় সর্বোচ্চ আদালত আরও বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানের পর নির্বাচন কমিশনের ক্ষমতা ও স্বাধীনতা দেখতে চায় দেশের মানুষ। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। এদিকে উচ্চ আদালতের রায়ের কপি হাতে না পাওয়া পর্যন্ত নির্বাচন কমিশন কোনো মন্তব্য করবে না বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। বিকেলে আগারগাঁও নির্বাচন ভবনে একথা বলেছেন তিনি। জানিয়েছেন, রায়ের কপি পেলে পরবর্তী করণীয় ঠিক করবে কমিশন। আমরা অ্যাপিলেট ডিভিশনের কোনো রায় এখনো পাই নাই। এটা পাওয়ার পরে এটা কি রায় আসে, কী ধরনের সিদ্ধান্ত আসে ইত্যাদি আইনগত বিভিন্ন দিক পরীক্ষা নিরীক্ষা করে আমাদের যা করণীয় সেটা আমরা সেভাবে করব। না, রায় তো পাই নাই আমি। টেলিভিশনের হেডলাইন দেখে তো কোনো সেটা মন্তব্য করা যায় না। না, আইনজীবীর সাথে আমাদের এখন কথা হয়নি, এখনো কথা হয়নি। দ্রুত শপথ অনুষ্ঠানের আয়োজন না করলে চলমান আন্দোলন আরও বেগবান করার হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি নেতা ইশরাক হোসেন। দুপুরে নগর ভবনে চলমান বিক্ষোভ ও অবস্থান কর্মসূচিতে অংশ নিয়ে তিনি আদালতের পর্যবেক্ষণকে স্বাগত জানান। রায় থাকার পরও সরকারের কয়েকজন উপদেষ্টা দক্ষিণ সিটির মেয়র হিসেবে তার শপথে বাধা দিচ্ছেন বলেও অভিযোগ করেন ইশরাক। বৈরী আবহাওয়া উপেক্ষা করেই বৃহস্পতিবার দক্ষিণ সিটির নগর ভবনে অবস্থান কর্মসূচি পালন করেন ইশরাক হোসেনের সমর্থকরা। ইশরাক হোসেনের শপথ নিয়ে টানাপোড়েনে 2 সপ্তাহের বেশি সময় ধরে নগর ভবনের প্রধান ফটকে ঝুলছে তালা। বন্ধ রয়েছে সব সেবা।
আন্দোলনকারীদের অভিযোগ, ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ঘোষণা করলেও প্রশাসনিক জটিলতার দোহাই দিয়ে শপথ নিতে দেওয়া হচ্ছে না। দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি তাদের। আমরা আবার দেখতে পাচ্ছি ফ্যাসিবাদী আচরণই আবার এই সরকার দেখাচ্ছে। তারই কারণ হচ্ছে আমাদের ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের শপথ নিয়ে ওনারা টালবাহানা করছেন। কাল বিলম্ব করা হচ্ছে এই কারণে যে কাল বিলম্ব করতে গেলে ঈদটা পার হয়ে যাক, সময় যে মেয়াদটা আছে সেটা অতিক্রম করুক। দাবি আদায় না হওয়ার পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না এবং রাজপথেই আমরা থাকবো। এদিন দুপুর 2টার পর নগর ভবনে আসেন ইশরাক হোসেন। আদালতের পর্যবেক্ষণকে স্বাগত জানিয়ে তিনি বলেন, শপথ অনুষ্ঠান আয়োজন না করলে আন্দোলন আরো বেগবান করা হবে। একজন মেয়রকে তারা শপথ গ্রহণ করাতে ব্যর্থ হয়েছে, তাহলে আগামীতে 300 এমপিকে শপথ গ্রহণ করানোর জন্য তারা কি কার্যকরী পদক্ষেপ নিতে পারবে কিনা সেটা নিয়ে জনমনে যথেষ্ট সন্দেহ তৈরি হয়েছে। শেষবারের মতো আহ্বান জানাবো, আপনারা অবিলম্বে আমার শপথ গ্রহণ অনুষ্ঠানের জন্য পদক্ষেপ নিন, অন্যথায় আগামীকাল থেকে ঢাকা নগরবাসীকে সাথে নিয়ে এই আন্দোলনকে আরো বেগবান করা হবে। বিএনপির প্রার্থী হওয়ায় তার সঙ্গে বৈষম্য করা হচ্ছে বলেও দাবি করেন ইশরাক হোসেন। আমার প্রতি বৈষম্যমূলক আচরণ করেছে। তানভীর হাসান মেঘ, সময় সংবাদ, ঢাকা। সারা দেশে থেমে থেমে ঝরছে বৃষ্টি। যোগাযোগ বন্ধ থাকায় সেন্ট মার্টিনে খাবার আর সুপেয় পানির সংকটের কথা জানিয়েছেন সেখানকার বাসিন্দারা। বরিশাল নদীবন্দর থেকে বন্ধ রয়েছে লঞ্চ চলাচল। উপকূলীয় 16 জেলায় 2 থেকে 4 ফুট উচ্চতার জলোচ্ছ্বাসের শঙ্কার কথা জানিয়েছে আবহাওয়া অফিস। 3 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে দেশের সব সমুদ্র বন্দরে। এদিকে পার্বত্য অঞ্চলে ভারী বৃষ্টিপাত ও পাহাড় ধসের আশঙ্কায় মাইকিং করছে স্থানীয় প্রশাসন। বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের প্রভাবে একের পর এক বিশাল ঢেউ আছে পড়ে উপকূলে। জোয়ারের পানি প্রবাহিত হয় স্বাভাবিকের চেয়ে 4 থেকে 5 ফুট উচ্চতায়। পর্যটকদের নিরাপত্তায় তৎপর লাইফগার্ড ও নিরাপত্তা কর্মীরা। প্রবালদ্বীপ সেন্ট মার্টিনে খাবার ও সুপেয় পানির সংকটে বাসিন্দারা। লাল পতাকা লাগাই দিচ্ছে যাতে পানিতে না নামে, মানুষের সতর্কতা অবলম্বন করার জন্য। উত্তাল কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরও বেড়েছে আশপাশের নদ নদীর পানি। পটুয়াখালীর পায়রা সহ দেশের সব সমুদ্র বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যাওয়ার পাশাপাশি মাছ ধরার ট্রলারকে নিরাপদ আশ্রয়ে যেতে বলা হয়েছে। বৈরী আবহাওয়ায় বরিশাল নদীবন্দর থেকে অভ্যন্তরীণ নৌপথে লঞ্চ চলাচল বন্ধ রেখেছে বিআইডব্লিউটিএ। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে ছোট লঞ্চ চলাচল। দমকা হাওয়া প্লাস বাস্তবিক পরিস্থিতির কারণে আমাদের উপকূলীয় এলাকা সহ আমাদের অভ্যন্তরীণ রুটের সমস্ত লঞ্চ চলাচল সকাল থেকে বন্ধ আছে। গভীর নিম্নচাপের প্রভাবে সুন্দরবনের করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্র সহ বেশ কিছু নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। ফেনীতে মুহুরী নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ার শঙ্কার কথা জানিয়েছে জেলা প্রশাসন। নোয়াখালীর হাতিয়ার সঙ্গে সারা দেশের নৌ চলাচল বন্ধ রয়েছে। জোয়ারের কারণে নিঝুম দ্বীপের নিম্নাঞ্চলে পানিবন্দী প্রায় 15,000 মানুষ। পার্বত্য জেলা বান্দরবানের ভূমিধসের শঙ্কায় ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারী বাসিন্দাদের নিরাপদে সরে যেতে মাইকিং করে প্রশাসন। এদিকে অমাবস্যা ও গভীর নিম্নচাপের প্রভাবে চট্টগ্রাম, খুলনা ও বরিশাল সহ 16 উপকূলীয় জেলায় 2 থেকে 4 ফুটের বেশি উচ্চতায় জলোচ্ছ্বাস হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শামিমা শাম্মী, সময় সংবাদ। অবসরপ্রাপ্ত মেজর সিনহা হত্যা মামলার ডেথ রেফারেন্স ও আপিল শুনানি শেষ হয়েছে। 2 জুন রায় দেবেন উচ্চ আদালত। বিচারপতি মোহাম্মদ মুস্তাফিজুর রহমান ও বিচারপতি মোহাম্মদ সগির হোসেনের হাইকোর্ট বেঞ্চে শুনানি হয়। শুনানিতে ওসি প্রদীপ ও লিয়াকতের ফাঁসি সহ নিম্ন আদালতের পুরো রায় বহাল চান অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান। এর আগে অগ্রাধিকার ভিত্তিতে হাইকোর্টে মামলাটি নিষ্পত্তির উদ্যোগ নেয় রাষ্ট্রপক্ষ। 2020 সালের 31 জুলাই রাতে টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান। কে কিভাবে এই খুনে অংশ নিয়েছে, অংশীদারিত্ব বজায় রেখেছে, সেটা রাষ্ট্রপক্ষ বিয়ন্ড অল রিজনেবল ডাউট প্রমাণ করেছে। কোনো মৃত্যু পাখির পালকের মতো হালকা, কোনো মৃত্যু থাই পাহাড়ের মতো ভারী। মেজর সিনহার মৃত্যু আমাদের গোটা মানুষকে, গোটা দেশকে
এমনভাবে নাড়া দিয়েছে যে ওই মৃত্যুটা আমাদের বুকের উপরে থাই পাহাড়ের মতো ভারী হয়ে আছে। দেখছেন সন্ধ্যার সময়। এবার দেশের বাইরের খবর। বিভিন্ন দেশের উপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক নীতি আটকে দিয়েছেন দেশটির আদালত। স্থানীয় সময় বুধবার ম্যানহ্যাটনের কোর্ট অফ ইন্টারন্যাশনাল ট্রেড এ রায় দেন। এতে বলা হয়, যে জরুরি আইনের অজুহাত দেখিয়ে হোয়াইট হাউস এই শুল্ক আরোপ করেছে, সেই আইন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে একচেটিয়াভাবে বিশ্বের প্রায় সব দেশের পণ্যে শুল্ক বসানোর এখতিয়ার দেয় না। আদালতের এ রায়কে ট্রাম্পের অর্থনৈতিক নীতির উপর বড় ধাক্কা বলে মনে করা হচ্ছে। তবে রায়ের বিরুদ্ধে আপিল করেছে ট্রাম্প প্রশাসন। তার সময় নিজে থেকে পদত্যাগ করতে রাজি না হওয়ায় বিসিবি প্রেসিডেন্ট ফারুক আহমেদের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এনেছেন ক্রিকেট বোর্ডের পরিচালকরা। আজ বিকেলে বিসিবির 8 পরিচালকের স্বাক্ষরিত অনাস্থা চিঠি পাঠানো হয়েছে জাতীয় ক্রীড়া পরিষদে। চিঠিতে ফারুক আহমেদের বিরুদ্ধে বোর্ডে একনায়কতন্ত্র চালানো, বিগত সরকারের আমলে নিয়োগপ্রাপ্ত দুর্নীতিগ্রস্ত কর্মচারীদের অপসারণ না করা, বিপিএলে দুর্বার রাজশাহী সহ আরও একাধিক ফ্র্যাঞ্চাইজিকে নিয়ম না মেনে অন্তর্ভুক্ত করার অভিযোগ এনে তাকে অপসারণ করে আইনানুগ ব্যবস্থার অনুরোধ জানিয়েছেন পরিচালকরা। রাতভর আলোচনা, দিনভর নাটক। কুশীলব ফারুক আহমেদ এবং আমিনুল ইসলাম বুলবুল। গুঞ্জন, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সর্বোচ্চ চেয়ারে আসতে যাচ্ছে পরিবর্তন, কিন্তু বিসিবির প্রেসিডেন্ট পদ ছাড়তে নারাজ ফারুক আহমেদ। এরপর আইসিসিকে না চটিয়ে বিসিবিতে পরিবর্তন আনার উপায় ছিল একটাই, ফারুক আহমেদের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনতে হতো পরিচালকদের। শেষ বিকেলে হলো তাই। ফারুক আহমেদকে সরাতে আস্তিনের শেষ কৌশলটা ব্যবহার করলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালকরা। জাতীয় ক্রীড়া পরিষদে পাঠানো অনাস্থা চিঠিতে স্বাক্ষর করেছেন 8 জন, যেখানে ফারুক আহমেদের বিরুদ্ধে দাঁড়াননি আকরাম খান। চিঠিতে ফারুক আহমেদের বিরুদ্ধে তার উপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন না করার অভিযোগ তুলেছেন পরিচালকরা। শুধু তাই নয়, ফারুক বিসিবিতে স্বেচ্ছাচারিতা এবং একনায়কতন্ত্র চালাতেন বলেও দাবি তাদের। কারো সঙ্গে আলোচনা না করেই চান্ডিকা হাতুরু সিংহেকে অপসারণ করেন ফারুক, এ মর্মেও অভিযোগ করেছেন পরিচালকরা। পাশাপাশি বিগত সরকারের সময় নিয়োগপ্রাপ্ত বিভিন্ন দুর্নীতিগ্রস্ত কর্মচারীদের অপসারণ না করে বিভিন্ন সময় পুরস্কৃত করা হয়েছে বলেও জানানো হয়েছে এই চিঠিতে। বিপিএল এর ফ্র্যাঞ্চাইজিগুলোর নানা অনিয়মের পেছনেও প্রেসিডেন্টের যোগ সাজশ রয়েছে বলে মনে করেন 8 পরিচালক। শুধু তাই নয়, তার এই স্বৈরাচারী মনোভাবের কারণেই দেশের ক্রিকেটের মান দিন দিন নিচে নেমে যাচ্ছে বলে অভিযোগ করেন তারা। তবে শুধু অভিযোগেই সীমাবদ্ধ থাকেননি বিসিবির 8 পরিচালক। অনাস্থা প্রস্তাব আমলে নিয়ে দ্রুত তাকে সরিয়ে দেওয়ার আহ্বান জানানো হয়েছে চিঠিতে। পাশাপাশি তার কাউন্সিলরশিপ বাতিল করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়ার অনুরোধ করেছেন নাজমুল আবেদিন ফাহিম, মাহবুব আনাম, ইফতেখার মিঠু, ফাহিম সিনহা, কাজী ইনাম, স্বপন চৌধুরী, মঞ্জুর আলম এবং সালাউদ্দিন চৌধুরী। নিয়ন মুহাইমিন, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। গণতন্ত্রের যাত্রা বাধাগ্রস্ত হচ্ছে, দ্রুতই পুনঃপ্রতিষ্ঠার আশা বেগম জিয়া। দ্রুত সংস্কার করে ডিসেম্বরের আগে নির্বাচন দেওয়া সম্ভব বললেন তারেক রহমান। শুধু একটি দল ডিসেম্বরে ভোট চায়, ভালোভাবে সংস্কারে লাগবে আরও 6 মাস। জাপানের প্রধান উপদেষ্টা 5 বছরে 1 লাখ দক্ষ জনশক্তি নিতে সমঝোতা স্মারক সই। এবং দক্ষিণের মেয়রের শপথ ইস্যুতে সিদ্ধান্ত নেবে ইসি। লিভ টু আপিল নিষ্পত্তি, রায়ের কপির অপেক্ষায় সিইসি। দায়িত্ব বুঝিয়ে না দিলে আন্দোলনের হুঁশিয়ারি ইশরাকের। এই ছিল সন্ধ্যার সময়। সঙ্গেই থাকুন সময়।